এখনো আপনারা বুঝতেছেন না যে বাংলাদেশে একটা সেনাবাহিনী সেনা প্রতিষ্ঠান গড়তে দেবে না ভারত। আমাদের বাংলাদেশ থেকে ডিজিএফআই এর দায়িত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসে সে জেনারেল পালায়া ভারতে থাকে কেমন আমি বুঝতে পারি না। এই তো বাংলাদেশে তো সিকিউরিটি বলে কিচ্ছু নাই। এই যে কথা কথা ভারত বিরোধিতা বলেন, তবে বোঝা গেল যে আপনারা ভারতের সঙ্গে কাজ করতেছেন। তাহলে এই যে একটা পর একটা আপনারা তামাশা করে যাচ্ছেন জনগণের সামনে, এই তামাশার মধ্যে দিয়ে কদিন পরে যখন আপনারা মারটা খাবেন তখন কার জন্য কি আপনারা দায়ী, নাকি এরপরে কি আপনারা অন্যদেরকে দায়ী করবেন? রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের দিয়ে, আপনারা চালিয়েছেন পলিটিক্যাল পার্টিগুলো। অপরাধের কাজটা আপনারা করিয়েছেন, এই মানবাধিকার বিরুদ্ধে হত্যাকাণ্ডটা আপনারা চালিয়েছেন, তাকে আবার সেনাবাহিনীতে ফেরত নিয়ে গেছেন। তা আপনারা কি আয়নাঘর হবে? তো না, তো হবেটা কি রে ভাই? 71 সালে কোন রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধ করেন নাই সেই অর্থে। তাদের অবদান আছে রাজনৈতিক, যুদ্ধ করেছে কিন্তু সেনাবাহিনীর সৈনিকেরা, এই মেজর জেনারেল এটা করেছে। এবং সমস্ত পরবর্তীকালে সেসব মুক্তিযোদ্ধাদের আপনারা বাংলাদেশের এই নাগরিকরা যারা মুক্তিযুদ্ধের জন্য সবসময় মুখে ফেনা তোলেন, এইসব মুক্তিযুদ্ধের সৈনিকদেরকে কিন্তু আপনারা ফাঁসি দিয়ে মেরেছেন ধীরে ধীরে। ভুলে যাবেন না হিস্ট্রি। ফলে আপনাদের পরিণতি খুব খারাপ আসছে। কারণ এখনো পর্যন্ত আপনারা কিন্তু হুঁশিয়ে আসছেন না যে রাষ্ট্র গঠন করার কাজটা অত্যন্ত কঠিন কাজ, যে চিন্তা করতে হয়। এটা করতে গিয়ে বহু লোক শাহাদাত বরণ করে। আমাদের জীবন তুচ্ছ, আপনারা আমাকে মেরে ফেলতে পারেন, বের করে দিতে পারেন, এখান থেকে গুলি করে মারতে পারেন, তাহলে আমার কি এসে যায়? কিন্তু আমার বিবেক যেটা বলবে আমি আপনাদেরকে বলবো। তাহলে এরপরে সিস্টেমেটিক্যালি আমরা কি করেছি? আমরা এই সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করেছি। দেখেন আপনি মুজিবুর রহমানকে হত্যার জন্য ফাঁসি দিয়েছেন, জিয়াউর রহমানকে হত্যার জন্য ফাঁসি, এরা কারা? একটু হিসাব নেন না আপনারা। এদের কি কোনো অবদান ছিল না বাংলাদেশে 71 সালে? আপনাকে বিচার করেছেন, মূল্যায়ন করেছেন? তাদের কি ক্ষমা পাওয়ার যোগ্যতা ছিল না তাদের? আচ্ছা গেল সেই প্রসঙ্গটা। এরপর তো হুঁশিয়ে আসতে হবে। এখনো আপনারা বুঝতেছেন না যে বাংলাদেশে একটা সেনাবাহিনী সেনা প্রতিষ্ঠান গড়তে দেবে না ভারত আমাদের। আপনাদের যদি কিছুদিন আগে সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান ঘটাবার প্রচন্ড চেষ্টা চালিয়েছে কলকাতা থেকে বিভিন্ন মিডিয়া, হ্যাঁ কালকে অভ্যুত্থান হয়ে গেছে, ওই জেনারেল আসতেছে, ওই জেনারেল আসতেছে, ওখানে সেবার এখন আর নাই, এই হাজার রকম প্রপাগান্ডা গুজব। এবং আমাদের যারা বিশেষত আমাদের তো অনেক প্রাজ্ঞ ইউটিউবার আছে, তারাও অনেক সময় বলতেছে হ্যাঁ এ থাকা যাবে না, ব্যক্তির বিরুদ্ধে আপনি আক্রমণ করছেন। তো হতেই পারে, ব্যক্তি আমি খুব খারাপ লোক হতে পারি, প্রতিষ্ঠান তো খারাপ হতে পারে না। তাহলে প্রতিষ্ঠান তো আমি টিকে রাখতে হবে। আরো খেয়াল করেন, প্রত্যেকটা পদক্ষেপ খেয়াল, কত বড় বড় ভুল আমরা করি। গণ অভ্যুত্থান হয়েছে, আপনার গুম কমিশন করেছেন, খুব ভালো কথা, গুম আইন করবেন কিন্তু করেন না এখনো পর্যন্ত। তাহলে বাংলাদেশের যে সকল সেনা সদস্যরা এইসব খারাপ কাজ করেছে, প্রক্রিয়াটা কি ছিল, কেন তারা এই খারাপ কাজটা করলো? একজন সৈনিকের সবচেয়ে বড় মর্যাদা তার, সে যখন নিরস্ত্র মানুষকে সে কখনো গুলি করে না, এটা তার প্রশিক্ষণ না। একজন সৈনিক যদি নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে, সে কখনোই সৈনিক হতে পারে না। কারণ সৈনিকের ট্রেনিং সে পায় আরেকটা অস্ত্রধারীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার শত্রু। দেখেন আপনার র্যাব বানিয়েছেন, র্যাব বানিয়ে কি করেছেন? সেনাবাহিনীর থেকে লোক এনেছেন, লোক এনে র্যাবই ঢুকিয়েছেন কার অধীনে? মিনিস্ট্রি, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এবং রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের দিয়ে, আপনারা চালিয়েছেন পলিটিক্যাল পার্টিগুলো। অপারেশন গ্রিন হার্ট ভুলে গেছি কি আমরা করেছেন এগুলা? জবগুলো করেছে কারা করেছে? র্যাবের দ্বারা করা হয়েছে। আমি সেই সময় আমার লেখা পড়বেন, সেই সময় আমি লিখেছি যে বিএনপির ধ্বংসের কারণ হবে এই র্যাব গঠন। কেউ তো আমাদের কথা শুনেন না। তাহলে এত বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, আপনারা কি র্যাব বিলুপ্ত হওয়ার কথা বলছেন? কেউ র্যাব বিলুপ্ত হবে না কেন? এটা বিপদের দিকটা আপনাকে বুঝা বলি, ঘটনাটা কি হয়েছে আপনাদের বুঝবেন যে কত খারাপ পরিণতি আসতেছে আপনাদের সামনে। কারণ আপনি যে সেনাবাহিনীকে দিয়ে এই অপরাধের কাজটা আপনারা করিয়েছেন, এই মানবাধিকার বিরুদ্ধে হত্যাকাণ্ডটা আপনারা চালিয়েছেন, তাকে আবার সেনাবাহিনীতে ফেরত নিয়ে গেছেন। তা আপনারা কি আয়নাঘর হবে? তো না, তো হবেটা কি রে ভাই? এটা তো আপনারা করেছেন, আপনারা তো করতে দিয়েছেন, আপনারা তো র্যাব বানিয়েছেন। এখন ঠিক আছে, আপনার সেনাবাহিনী এই বিশেষ বিরাট জেনারেলদের আইনা আপনারা বিচার করবেন, আমি তার পক্ষে। আপনারা আদালত বানিয়েছেন, কিন্তু এই আদালত কি প্রশ্নবিদ্ধ না? এই আদালতে যাদেরকে আপনারা ফাঁসি দিয়ে ঝুলেছেন, এর আগে জামাত ইসলামীর আন্তর্জাতিক যদি আইনের চোখে এই আদালত কি লোকে বলছে এটা একটা স্ট্যান্ডার্ড আদালত? এটা কি আন্তর্জাতিক আদালত না ডোমেস্টিক আদালত? শেখ হাসিনার দ্বারা প্রতিষ্ঠিত আদালত, এই আদালতে বিচার করতে নামছেন তাদেরকে। আমাদের কি সেনা আইন ছিল না? আমাদের কি সেনা আইন নাই? আমাদের কি মিলিটারি কোর্ট নাই?
তা আপনার সেই মিলিটারি কোডে ওয়াকারুজ্জামানের সামনে কেন বলেন না আমরা আপনাকে 1 মাস সময় দিলাম, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে তাদের বিচার আমরা দেখতে চাই। তার মানে আপনারা জেনে না বা না জেনে আপনার আজকে একটা প্রতিষ্ঠানকে আপনার ধ্বংস করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন রাজনৈতিক দলগুলো। কেন? কারণ আপনারা লুটপাট করতে চান আগামী দিনে। ধরেন শেখ হাসিনা আছে ভারতে, ভারত তার কূটনৈতিক কারণে তার এম্বারাসমেন্ট, সেটা কূটনৈতিক বিপর্যয় তার জন্য, সে হাসিনাকে ফেরত দেবে না, কারণ সে একদিন পর্যন্ত তাকে বন্ধু বলছে, সে সহজে বন্ধু দেবে না। কিন্তু আরো হাজার হাজার খুনি যে আছে ওখানে, ওদেরকে ফেরত দেবেন না কেন? আপনি আনতে পারলেন না কেন? প্রশ্ন করি, আপনি কি গিয়েছিলেন? আমি তো অরূপ চেটেকে ফেরত দিছি, আমরা দিছি না, আমরা তো শশধরকে ফেরত দিয়েছি, আমাদের রাজখাকে ফেরত দিচ্ছি, তা আপনি ওই খুনিগুলিকে আনতে পারছেন না কেন? এই যে কথা কথায় ভারত বিরোধিতা বলেন, তা আমি বোঝা গেল যে আপনারা ভারতের সঙ্গে কাজ করতেছেন। বাংলাদেশ থেকে ডিজিএফআই এর দায়িত্বে, গুরুত্বপূর্ণ দায়িত্বে আসে সে জেনারেল পালায়া ভারতে থাকে কেমন? আমি বুঝে পারেন এগুলো। এই তো বাংলাদেশে তো সিকিউরিটি বলে কিচ্ছু নাই। ধরুন একটা যে কোনো একটা লোক, সে পুলিশের লোক হোক কি সেনাবাহিনীর লোক হোক, সে হুকুম পেয়েছে, যেহেতু সে কমান্ডের অধীন, হুকুমের অধীনে সে একটা অত্যন্ত খারাপ কাজ, সেটা জঘন্য একটা কাজ সে করে, ও তো হুকুমের পালন করেছে, তার কমান্ড স্ট্রাকচার তো হুকুম অধীন স্ট্রাকচার, তো তার কাছে তো শুনতে হবে হুকুমটা দিয়েছিল কি, তাকে তো বলতে দিতে হবে। তার রিকনসিলিয়েশন যদি এটা প্রক্রিয়া শুরু করতাম তাহলে কি হতো, এই ব্যাপারগুলো কিন্তু সামনে আসতো। কিন্তু আমরা রিকনসিলিয়েশনটা শুরু করি না, আমরা বিচার করব। তো বিচারের প্রক্রিয়া তো দেখছি না কোথাও আগাইছে, কিছু তো আগায় নেই। তাহলে প্রথম থেকে তোর ছাত্ররা বলতেছে যে বিচার না হলে আমরা নির্বাচন চাই না। বিচার কি পারবেন করতে এই যে ফেব্রুয়ারিতে? শুনেন, লোকের চোখে ধুলা দিয়ে তো আমি রাষ্ট্র গঠন করতে পারবো। আপনি তো অ্যাপিল আছে, যদি আপনি বিচারই করেন তাহলে তাকে তো অ্যাপিল করে সুযোগ দিতে হবে, তো অ্যাপিল করতে আর 10 বছর লাগে না আপনি। আর যদি আপনি মিলিটারি যে সেনাবাহিনীকে, তার যে আইন আছে যে তুমি কমান্ডের বাইরে তুমি এই গুম করেছো, কমান্ডের বাইরে তুমি আয়না ঘর রাখছো, কমান্ডের বাইরে তুমি এই অপরাধ তুমি করেছো, তাহলে আর্মির মধ্যে এটা রিজলভ হয়ে যেত। তারপরে যেগুলো আপনার অপরাধ করেছে ওরা গুলি করে, ওদের আইন তো ভিন্ন, ওটা সিভিল আইন না। তাহলে আমি পুরো ইনস্টিটিউশনকে আমি কি করতে পারতাম, রিকভার করতে পারতাম এবং পরীক্ষা করতে পারতাম যে যেসব জেনারেলরা ক্ষমতা আছে এখন, এইসব জেনারেলরা শেখ হাসিনার কতটুকু দালাল, আমি তখন পরীক্ষা করতে পারলাম না, ওদেরকে তো আমি ট্রায়ালে দিতে পারলাম না। যারা ইতিমধ্যে প্রমাণিত যে এই ধরনের কাজের মধ্যে জড়িত, তা আমরা তো বলি নাই সেনাবাহিনীকে এদের বিচার দেখতে চাই আমরা 1 মাসের মধ্যে। তোমাদের কোর্ট আছে, কোর্ট বিচার করে, কোর্ট মার্শালে। কিন্তু আপনি যখন সিভিল কোর্টে আনছেন, তার মানে আপনি এদের বিচার করবেন না, এটা তো বুঝে যায়। তাহলে এই যে একটা পর একটা আপনারা তামাশা করে যাচ্ছেন জনগণের সামনে, এই তামাশার মধ্যে দিয়ে কদিন পরে যখন আপনারা মাঠটা খাবেন, তখন কার জন্য কি আপনারা দায়ী, নাকি এরপরে কি আপনারা অন্যদেরকে দায়ী করবেন? তাহলে আমি সেই জন্য বলছি যে পলিটিক্সের ব্যাপারটা আমরা গঠনের ব্যাপার, এটা প্রত্যেকটা জিনিস লিগেল প্রশ্নকে আপনি এড়িয়ে যেতে পারেন না, আইনের প্রশ্নটা। এই যে একটা জোড়াতালি দিয়ে আপনারা এই রাষ্ট্রটা চালাবার চেষ্টা করছেন, এটার পরিণতি ভয়াবহ হবে। কারণ আপনারা ভুলে গেছেন যে 8 তারিখ থেকে আমি বলে আসতেছি, এখানে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। আপনাদেরকে কনস্টিটিউশনের কলা দেখাইছে, আইনের কলা দেখিয়েছে, সাংবিধানিক ধারাবাহিকতার কলা দেখিয়েছে, সো কল ডক্ট্রিনস অফ নেসেসিটির কলা দেখিয়েছে। এখন বলেন আমার ধমক খায়া, এখন কেউ বলে না ডক্ট্রিন অফ নেসেসিটির কথা। এটা সবই ভুয়া, গণ-অভ্যুত্থান সবই কিন্তু উড়ে চলে যায়। কারণ জনগণ তখন প্রত্যক্ষভাবে হাজির থাকে, জনগণ যখন সরাসরি হাজির থাকেন, এটাকে বলে গণতন্ত্র। জনগণ তার নির্বাচন লাগে না। নির্বাচন কি জন্য? আপনার অভিপ্রায়টা ব্যক্ত করার জন্য আপনি নির্বাচন, কাকে আপনি প্রতিনিধি পাঠাবেন। আর গণ-অভ্যুত্থানে কি হয়, জনগণ নিজে হাতে ক্ষমতা নিয়ে নিয়েছে, তার আর কোনো আইনের অধীনে যেতে হয় না। গণ-অভ্যুত্থান মানে জনগণ যখন নিজের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছে, তার যখন আর কোনো প্রতিনিধিত্বের প্রয়োজন পড়ে না, এটাকে বলে গণ-অভ্যুত্থান। দেখেন, আপনারা কিন্তু পলিটিক্যাল টার্ম বুঝেন না। গণ-অভ্যুত্থান একবার বলেন গণ-অভ্যুত্থান, একবার বলেন বিপ্লব, অথচ অর্থ বুঝেন না। পলিটিক্যাল টার্ম এগুলো, এটা খুব গুরুত্বপূর্ণ ফিলোসফি। আমাকে দার্শনিক বলছে গুরুত্বপূর্ণ ফিলোসফিক্যাল মিনিং আছে, এটা লিগ্যাল মিনিং আছে। লিগ্যাল মিনিংটা কি? গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈধ, তার কোনো আইনের অধীনে যেতে হয় না। তার কোথাও গিয়েও কিচ্ছু বলতেন, জনগণের সামনে বলতে আজ থেকে আমি ক্ষমতা গ্রহণ করলাম তোমাদের পক্ষে, বাস শেষ।